ঈদের দিন নামাজ পড়া, ইমাম ভাতা চালু করা, বিভিন্ন অনুষ্ঠানে হিন্দু নেতাদের মুসলিমদের ধর্মীয় পোশাক পরানো, রাজনৈতিক ফায়দা তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার মুসলিমদের এই আর্থসামাজিক পরিস্থিতিকে কাজে লাগিয়েছেন। সেই দিন থেকে শুভেন্দুবাবুর একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায়, আর সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা এবং ওকে এটাও বোঝানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ যোগ্য উত্তরসূরি নয়। তৃণমূল হোক বা বিজেপি, একটা কথা সবাই আজও এক বাক্যে স্বীকার করবে যে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের নেপথ্যে যদি কেউ অগ্রণী ভূমিকা পালন করে থাকে তবে সেটা এক বাক্যে শুভেন্দু অধিকারী। বাংলার রাজনৈতিক ইতিহাসের কয়েকটা বিস্ফোরক অধ্যায়কে পরপর সাজিয়ে গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে স্বাধীনতার আগে থেকে শুরু করে 1977 সালের বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা পর্যন্ত ধাপে ধাপে বদলে গেছিল বাংলার ক্ষমতার সমীকরণ। 1920 সালে ভারতবর্ষের প্রথম নির্বাচন, ফজলুল হক ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক দ্বন্দ্ব, 1943-এর ভয়াবহ মন্বন্তর, ডিরেক্ট অ্যাকশন ডে এবং কলকাতার দাঙ্গা সবকিছুই ধীরে ধীরে বাংলাকে ঠেলে দিয়েছিল অস্থিরতার দিকে। দেশ ভাগের পর উদ্বাস্তু সমস্যায় জর্জরিত বাংলাকে সামলানোর চেষ্টা করেন ডক্টর বিধানচন্দ্র রায়। তবে শিল্প, শিক্ষা এবং মেট্রো রেলের প্রস্তাবনার মতো একাধিক উন্নয়নমূলক কাজের মধ্যেও কেন্দ্রীয় নীতির কারণে ধীরে ধীরে দুর্বল হতে থাকে বাংলার অর্থনীতি। এরপর আসে খাদ্য আন্দোলন, যুক্তফ্রন্ট সরকার, নকশাল আন্দোলনের উত্থান এবং রক্তাক্ত রাজনৈতিক সংঘর্ষের সময়কাল। চারু মজুমদার, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু প্রত্যেকেই হয়ে ওঠেন বাংলার রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ চরিত্র। শেষ পর্যন্ত জরুরি অবস্থা এবং কংগ্রেস বিরোধী জনরোষের আবহে 1977 সালে বাংলায় ক্ষমতায় আসে বামফ্রন্ট, আর শুরু হয় এক নতুন যুগের। কিন্তু বামফ্রন্ট সরকারের আমলে কি সবকিছু ঠিকঠাক ছিল? মানুষ কতটা সন্তুষ্ট ছিল লাল ঝান্ডা নেতাদের নিয়ে? আর যদি মানুষ সন্তুষ্ট থাকতই তাহলে 2011 সালে কেন ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আর কেনই বা পরিবর্তনের বার্তা নিয়ে আসা মমতা বন্দ্যোপাধ্যায়কে এবছর গদিচ্যুত করলেন বাংলার মানুষ? নমস্কার, আমি সুজয় নীল। আগের সপ্তাহে কথা দিয়েছিলাম এই সপ্তাহে বাংলার মুখ্যমন্ত্রীরা সিরিজের দ্বিতীয় এবং অন্তিম পর্ব নিয়ে আসব, তাই কথা দিয়ে কথা রাখতে চলে এলাম আপনাদের সামনে। যদিও আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেননি, তবুও কথা রাখাটা আমার দায়িত্ব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। জ্যোতি বসু বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন মূলত গ্রামের গরিব মানুষদের ভোটে, তাই তাদের কথা ভাবার জন্য প্রথমে তিনি হাত দিলেন ভূমি সংস্কারের দিকে। সরিয়ে নেওয়া হলো চিরস্থায়ী বন্দোবস্ত, ভাগ চাষিদের পাশে দাঁড়ালো সরকার। ভূস্বামীরাও হাত গুটিয়ে না থেকে ধীরে ধীরে ভারতের সাধারণ কৃষকদের পাশে দাঁড়াতে শুরু করলেন। ফলে আস্তে আস্তে করে কৃষিতে ঘুরে দাঁড়াতে শুরু করলো বাংলা। রেজিস্টার্ড ভাগ চাষিদের সংখ্যা বাড়লো বাংলায়। চাষিদের জন্য সরকার নিয়ে এলো এমন অনেক স্কিম যেগুলো সেই সময় মানুষজনের কাছে হয়ে উঠেছিল বেশ আকর্ষণীয়, যার মধ্যে অন্যতম ছিল সমবায় ব্যাংক প্রতিষ্ঠা। গরিব চাষিদের খুব কম সুদেই ঋণ দিত এইসব কোঅপারেটিভ ব্যাংক। চাষিরাও সেই টাকা দিয়ে ভালো ফসল ফলাতেন। তবে এই ব্যবস্থায় সমস্যা যে একেবারেই ছিল না সেটা কিন্তু নয়। প্রথম দিকে এই ব্যবস্থা ভালোই চলছিল। জিনিসপত্রের দাম যখন বাড়তে শুরু করলো, গরিব কৃষকদের আশা ছিল সরকার হয়তো তাদের কথা ভেবে কিছু একটা করবে, কিন্তু সরকার তেমন কিছুই করেনি তাদের জন্য। চলুন এবার কথা বলি মরিচ ঝাঁপির ঘটনা নিয়ে। 1978-79 সাল বাংলাদেশে পালা বদল। নির্বাচনে ব্যাপক ব্যবধানে জিতে ক্ষমতায় এলো বিএনপি। প্রধানমন্ত্রী হলেন জিয়াউর রহমান। ক্ষমতায় এসেই তিনি বাংলাদেশের সংবিধানে হস্তক্ষেপ শুরু করলেন। দক্ষিণ এশিয়ার মুসলিম প্রধান দেশগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করার লক্ষ্য নিলেন জিয়াউর রহমান। ফলত আবারও শুরু হলো হিন্দুদের ওপর অত্যাচার। এইবারে টার্গেট করা হলো নিম্ন বর্গের হিন্দুদের। ফলে ফের শুরু হলো রিফিউজি সমস্যা। আগের সরকারগুলোর মতোই এবারেও এই রিফিউজিদের পুনর্বাসন দেওয়া হলো দণ্ডকারণ্যে। কিন্তু তার মাঝেই মানুষজন জানতে পারলেন সুন্দরবনের একটা দ্বীপ মরিচ ঝাঁপি, যার নাম খালি রয়েছে। বাম সরকার প্রথমে এই উদ্বাস্তুদের নিয়ে এসে সেখানেই রাখলো। সমস্ত সুযোগ সুবিধাই দেওয়া হলো। একটা ছোটখাটো বসতি তৈরি হলো মরিচ ঝাঁপিতে। বাজার, স্কুল, ছোট হাসপাতাল সবকিছুই ছিল ওখানে। এমনও নয় যে বামেরা এর ব্যাপারে কিছুই জানতো না। কিন্তু হঠাৎ একদিন জ্যোতি বসু মনে করলেন এখানে যদি এদের থাকতে দেওয়া হয় তাহলে পরবর্তীতে পূর্ববঙ্গ থেকে আরও মানুষজন এসে সুন্দরবনের বিভিন্ন জায়গায় বসতি তৈরি করে ফেলবে। সুতরাং এদেরকে সরাতে হবে মরিচ ঝাঁপি থেকে। বাম সরকারের নির্দেশে লালবাজারের পুলিশরা ঘিরে ফেলল মরিচ ঝাঁপি।
পুলিশের ছোড়া গুলির আঘাতে মারা গেলেন সাধারণ গ্রামবাসীরা। তাদের ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে সবাইকে বের করে দেওয়া হলো মরিচঝাঁপি থেকে। পুনর্বাসন দেওয়ার বদলে তাদেরকে বাংলাদেশ বর্ডারে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া হলো। এদিকে ক্ষমতায় আসার মাত্র 3 বছরের মধ্যেই একের পর এক স্ক্যামে নাম জড়াতে থাকলো বাম সরকারের। 1980 সালে জনপ্রিয় হয়ে ওঠা সঞ্চয়িত চিটফান্ডে টাকা রেখে সর্বস্ব খুইয়ে বসলেন বহু মানুষ। 1982 সালে বাম সরকারের বিরুদ্ধে আরও একটা দুর্নীতি বেরিয়ে এলো। অভিযোগ উঠল, নিজের ছেলে চন্দন বসুর কোম্পানি বেঙ্গল ল্যাম্পকে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য সরকারি সিস্টেমকে ব্যবহার করেছেন জ্যোতি বসু। আর জ্যোতি বসুর এই পুরো স্ক্যাম এক্সপোজ করলেন তারই জোট শরিক আরএসপির যতীন চক্রবর্তী। অবস্থা এমন দাঁড়ালো যে জ্যোতি বসু রোষের মুখে পড়ে শেষমেশ যতীন চক্রবর্তীকে দল থেকে বহিষ্কার করলো আরএসপি। তবে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল সেটাকে সামাল দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল বামফ্রন্ট সরকার। পুরো বাম আমলেই শিক্ষকদের উন্নয়নের লক্ষ্যে জোর দিয়েছিলেন জ্যোতি বসু। প্রচুর নতুন স্কুল তৈরি হয়েছিল, শিক্ষক নিয়োগ হয়েছিল এবং শিক্ষকদের আবারও নিজেদের সম্মান ফিরিয়ে দেওয়া হয়েছিল। ফলে বাংলার অধিকাংশ শিক্ষক ততদিনে বামেদের শিক্ষক সংগঠন এবিটি এর সদস্য হয়ে উঠেছেন। তবে শিক্ষকদের সম্মান দিলেও বামফ্রন্ট বুঝেছিল মানুষের মনে ভয় তৈরি করতে না পারলে সুবিধে হবে না। ফলে এবার প্রয়োজন হলো এমন একটা বাহিনীর যারা বড় কর্তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলবে না, শুধুমাত্র ইয়েস বস বলে হুকুম তামিল করবে। ফলে স্বাভাবিকভাবেই গোটা রাজ্য জুড়ে তৈরি হলো বিশাল বড় একটা নখদন্তহীন মধ্যমেধার বাহিনী, অনেকটা সুকুমার রায়ের বাবুরাম সাপুড়ে কবিতা সেই সাপটার মতো, যার চোখ নেই, শিং নেই, নখ নেই, করে না কো ফোঁসফাঁস, খায় শুধু দুধ ভাত। বাংলার রাজনীতিতে এই বাহিনীটাই পরিচিত হলো বামফ্রন্টের ক্যাডার বাহিনী নামে। উনিশশো সালের 30শে এপ্রিল প্রকাশ্য দিবালোকে আনন্দ মার্গীদের 16 জন সাধু এবং একজন সাধ্যের উপর আক্রমণ চালালো একটা সশস্ত্র বাহিনী। কলকাতার প্রাণকেন্দ্র গড়িয়াহাটের বিজন সেতুর ওপর ট্যাক্সি থেকে বের করে তাদেরকে জ্যান্ত পুড়ে মারা হলো। 17 জন মানুষ আগুনে ঝলসে মারা গেলেন, কিন্তু তবুও হাত গুটিয়ে বসে রইল পুলিশ। সঠিক প্রমাণ ছিল না, কিন্তু লোকমুখে শোনা যায় এই গোটা হত্যাকাণ্ডের পিছনে নাকি ছিল বামেদের ক্যাডার বাহিনী এবং তাদের হুমকির কারণেই নাকি সেদিন কিচ্ছু করেনি পুলিশ। 80-র দশকের উত্তাল বাংলায় একদিকে চলছে খাদ্যদ্রব্যের ব্যাপক মূল্য বৃদ্ধি, অন্যদিকে বাংলা ছেড়ে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। বাংলায় তখনও টাইপরাইটার, অন্যদিকে সারা বিশ্বে শুরু হয়েছে কম্পিউটারের চলন। 1970-এর দশকের শেষ দিক থেকেই কংগ্রেস সরকার দেশের বিভিন্ন শহরে আইটি ইন্ডাস্ট্রি তৈরি করার দিকে জোর দেয়। শুরু হয় স্মার্ট সিটি তৈরির কাজ। উত্তর ভারত ছিল মূলত কৃষি নির্ভর, সেই কারণে শিল্পের জন্য বেছে নেওয়া হয় দক্ষিণ ভারতকে। 80-র দশক আসতে না আসতেই গ্রো করতে শুরু করে ব্যাঙ্গালোরের আইটি ইন্ডাস্ট্রি। কিন্তু বাংলায় কম্পিউটারের প্রবেশ আটকে দেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। তবে 1995 সালে ভারতবর্ষের প্রথম মোবাইলে ফোন কলটা কিন্তু জ্যোতি বসুই করেছিলেন। পাশাপাশি কলকাতা এবং দিল্লির মধ্যেই ভারতের প্রথম টেলিকম নেটওয়ার্ক তৈরি হয়, এটাও কিন্তু সত্যি। কিন্তু আইটি ইন্ডাস্ট্রিতে ব্যাঙ্গালোর 80-র দশকেই যে গ্রোথ অ্যাচিভ করে ফেলেছিল সেটা কলকাতার আইটি ইন্ডাস্ট্রি কোনোদিনও অ্যাচিভ করতে পারেইনি। পাশাপাশি 80-র দশকে প্রাইমারি থেকে ইংরেজি তুলে দেওয়ার ফলে 1990-এর গ্লোবালাইজেশনের যুগে পিছিয়ে যেতে শুরু করেছিল বাংলা। সব মিলিয়ে এই সময়ের মধ্যেই জ্যোতি বসু সরকারের বিরুদ্ধে মানুষের মনে তৈরি হয়েছিল বিরাট ক্ষোভ। এই একই সময়ে পরপর দুটো ধরনের ঘটনা বাম সরকারের বাংলায় বামেদের গ্রহণযোগ্যতাই কমিয়ে দিয়েছিল। প্রথমটা 1990 সালের বানতলা ধর্ষণ কাণ্ড, যেখানে বামেদের ক্যাডার বাহিনী 3 জন হেলথ অফিসারকে ধর্ষণ করে, যার মধ্যে 2 জন ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের কর্মী আর একজন ছিলেন ইউনিসেফের কর্মী। দক্ষিণ 24 পরগনায় বিভিন্ন ব্লকে ইউনিসেফ এবং স্বাস্থ্য দপ্তরের দেওয়া টাকার তছরূপে তদন্ত করতেই এই টিম এসেছিল গোসাবায়। সেখান থেকে রিপোর্ট নিয়ে তারা যখন কলকাতার দিকে রওনা দিয়েছে, সেই সময় বাইপাসের উপর বানতলার কাছে তাদের গাড়িকে ঘিরে ধরে বাম ক্যাডারদের একটা দল। গাড়ি থেকে নামিয়ে পাশের ধান খেতে গিয়ে ধর্ষণ করা হয় অনিতা দেওয়ান সহ আরও 2 মহিলাকে। ধর্ষণের পর অনিতার সঙ্গে একটা মেটালিক টর্চ ঢুকিয়ে দেওয়া হয়। ঘটনার ভয়াবহতা দেখে সেদিন শিউরে উঠেছিলেন ঘটনার ময়নাতদন্ত করা ডাক্তাররাও। বাম সরকারের তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী প্রশান্ত সুর বামেদের ওই ক্যাডার বাহিনীকে প্রকাশ্যে ডিফেন্ড করেন। সাংবাদিক সম্মেলনে জ্যোতি বসু ঘটনাটাকে ডিফেন্ড করে বলেন, ওই রকম তো কতই হয়, আর তারপরেই তিনি বন্ধ করিয়ে দেন তদন্তের ফাইল। দ্বিতীয় ঘটনা
1993 সালের নদিয়ার ফেলানি বসাকের মুখ ও বধির কন্যার ধর্ষণকাণ্ড। এই দ্বিতীয় ঘটনাটা কিন্তু বাংলার রাজনীতির ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ঘটনায় বাংলার রাজনীতিতে জন্ম দিয়েছিল এমন এক নেত্রীর, যিনি নিজের হাতে 2011 সালে ধ্বংস করেছিলেন 34 বছরের বাম দুর্গকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, 1993 সালে বাংলার রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠা এই নেত্রী হলেন বাংলার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1995 সালের লোকসভা নির্বাচনে জ্যোতি বসু ভেবেছিলেন তাকে এবার হয়তো প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট করা হবে, কিন্তু সেই রকম কিছুই হলো না। 1996 সালে পিভি নরসিমহা রাওয়ের পর অটল বিহারী বাজপেয়ী এবং এইচডি দেবেগৌড়া কিছুদিন করে প্রধানমন্ত্রী হয়ে দেশ চালালেন। অন্যদিকে জ্যোতি বসু বাংলাতেই রয়ে গেলেন মুখ্যমন্ত্রী হয়ে। তার মাঝেই শারীরিক অবনতি ঘটতে শুরু করেছে জ্যোতিবাবুর। ফলে 2000 সালের নির্বাচনে মুখ্যমন্ত্রীর রেস থেকে নিজেকে সরিয়ে নিলেন জ্যোতি বসু। যদিও অনেকে বলেন জ্যোতিবাবুর ছেলে চন্দন বসুর নামে বেশ কিছু জালিয়াতির ঘটনা সামনে আসতে শুরু করার কারণেই নাকি নিজেকে সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে নিয়েছিলেন জ্যোতি বসু। কারণ যাই হোক না কেন, এইবার বামেদের প্রয়োজন ছিল একটা নতুন মুখের, আর সেই মুখটাই হয়ে উঠলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সংস্কৃতি মনা এই মানুষটা 1977 থেকেই ছিলেন বিধানসভার সদস্য। তার আগে থেকেই তিনি ছিলেন ছাত্র রাজনীতির এক অন্যতম মুখ। 1982 সালে কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে পরাজয়ের পর 1987 সালে তিনি যাদবপুর থেকে নির্বাচন লড়তে শুরু করেন। তারপর থেকে 2011 সাল পর্যন্ত তিনি যাদবপুরেরই বিধায়ক ছিলেন। তবে বুদ্ধবাবুর বিরুদ্ধে দলের অন্দরেই নানা অসুবিধে ছিল। অনেকে বলেন 60 এবং 70-এর দশকে যখন বাম কর্মীরা রাস্তায় মার খাচ্ছেন, তখন বুদ্ধবাবু তাদের সরাসরি কোনো সাহায্য করেননি। আসলে বুদ্ধবাবু কোনোদিনই ভালো সংগঠক ছিলেন না, ছিলেন ভালো প্রশাসক। তাই দপ্তর সামলানোই তার কাছে ছিল সহজ কাজ। 1993 সালে তৎকালীন বাম সরকারকে চোরেদের সরকার বলে বাম মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন বুদ্ধবাবু এবং রচনা করেছিলেন একটা নাটক, নাম দুঃসময়। এই ঘটনা ঘটার পর যখন অনেকেই ভাবছেন বুদ্ধবাবু হয়তো এবারে অন্য দলে যাওয়ার পরিকল্পনা করছেন, তখনই 1996 সালে আবারও বাম মন্ত্রিসভায় ব্যাক করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার হাতে আসে পুলিশ তথা স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব। তবে বুদ্ধদেব ভট্টাচার্য যে কোনোদিন জ্যোতি বসুর উত্তরসূরি হতে পারবেন সেটা ভাবতেই পারেননি তদানীন্তন বাম কর্মীরাই। আর এই রাজনৈতিক প্রেক্ষাপটেই একটা লাইন মনে পড়ে যায়, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। রাজ্যে জন্ম নেয় নতুন দল তৃণমূল কংগ্রেস। 1998 সালের লোকসভা নির্বাচনে লড়াই করে তারা 7টা আসনও দখল করে। আর তখন থেকেই জ্যোতি বসুর লিডারশিপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই মনে করতে শুরু করেন আর হয়তো জ্যোতিবাবু মুখ্যমন্ত্রীর পদে থাকতে পারবেন না। তিনিও হয়তো এটাই মনে করছিলেন। আর সে কারণেই 1999 সালে রাজ্যের উপমুখ্যমন্ত্রী হয়ে আসেন বুদ্ধদেব ভট্টাচার্য। আর সেই থেকেই ধীরে ধীরে শুরু হয় বুদ্ধবাবুর সংস্কৃতি জগতের মানুষ থেকে জননেতা হয়ে ওঠার জার্নি। তারপর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করায় 2000 সালের নভেম্বর মাসে বাংলার মসনদ থেকে সরে দাঁড়ান জ্যোতি বসু। তার বদলে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বাংলার ইতিহাসের শেষ বাম মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আর বুদ্ধবাবুর নেতৃত্বের উপর ভর করেই 2001 সালে আবার ক্ষমতায় আসে বাম। 2006 সালে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে আবারও বাংলায় ল্যান্ডস্লাইড ভিক্টরি পায় বাম ফ্রন্ট। 2006 সালের নির্বাচনে জয়ের পর মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মুখে শোনা যায় সেই স্লোগান, আমরা 235, ওরা 30। কিন্তু এখানেই একটা বিরাট বড় ভুল করে বসেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের কমজোর ভেবে ফেলেছিলেন। আর সেখান থেকেই শুরু হয় বাম সরকারের পতন। বাংলার বাম সরকার কি পুরোটাই খারাপ ছিল? না, এই রকমটা বলা যাবে না। বামফ্রন্টের সময়কালে বাংলা কৃষিক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন দেখেছিল। চাল এবং আলু উৎপাদনে বাংলা হয়ে উঠেছিল ভারতের সব থেকে বড় কন্ট্রিবিউটরদের মধ্যে একটা। সারা ভারতে মিনিকেট চালের প্রচলনের পিছনেও কিন্তু বামফ্রন্ট সরকারের পরোক্ষ হাত রয়েছে। তবে জ্যোতিবাবু কৃষির দিকে নজর দিলেও শিল্প চিরকালই বাংলার জন্য একটা সমস্যা হিসেবে থেকে গিয়েছে। আর এই জিনিসটাকেই বদলাতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বামফ্রন্টের ইমেজকে পরিষ্কার করতে এবং মানুষের মধ্যে বামের গ্রহণযোগ্যতা আবারও বৃদ্ধি করতে বুদ্ধবাবু শুরু করলেন বাংলার শিল্পায়ন। স্লোগান দিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। মিডিয়ায় তৈরি হলো তার একটা নতুন ইমেজ, ব্র্যান্ড বুদ্ধ। সেই মোতাবেক শিল্পপতিদের সঙ্গে কথাবার্তাও শুরু করলেন তিনি। 2001 সালে জয়ের পর বুদ্ধবাবু স্পষ্টভাবে শিল্প এবং বিনিয়োগকে অগ্রাধিকার দিলেন।
তথ্য প্রযুক্তি এবং ভারী শিল্পে বিনিয়োগ টানতে শুরু করলো বাংলা। 2004 সালে শিল্পায়নের গতি বাড়াতে ফলতায় স্পেশাল ইকোনমিক জোন বা সেজ তৈরি হয়। 2006 সালে আবারও নির্বাচনে যেতে বামফ্রন্ট। জয়ের পরেই আবারও শিল্পের দিকে জোর দেয় সরকার। একই সাথে পরপর দুটো ডিল সাইন করেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার মধ্যে একটা সিঙ্গুরে টাটা ন্যানো গাড়ি কারখানা এবং দ্বিতীয়টা নন্দীগ্রামে ইন্দোনেশিয়ার সালিম গ্রুপের সহযোগিতায় একটা কেমিক্যাল হাব। কিন্তু এখানেই বামফ্রন্ট সরকারের জন্য বড় বিতর্কের কারণ হয়ে দাঁড়ায় জমি অধিগ্রহণ। আর এই জমি অধিগ্রহণের বিতর্ককে কেন্দ্র করেই বাংলার রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে ওঠেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 2007 সাল থেকে বাংলার রাজনীতিতে নতুন করে আত্মপ্রকাশ করলেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার কোনো নতুন মুখ ছিলেন না, কোনো বড় ব্যাকগ্রাউন্ড ছাড়া। কংগ্রেসের মতো আদ্যপান্ত পুরুষ শাসিত একটা দলে নিজের একটা মুখ তৈরি করাটা খুব একটা সহজ কাজ ছিল না তার পক্ষে, কিন্তু তবুও তিনি পেরেছিলেন। 1984 সালে লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্র থেকে সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে সাংসদ হয়ে তিনি হয়ে ওঠেন জাতীয় কংগ্রেসের নতুন মুখ। তবে 1984 সালে যাদবপুর আসনে সোমনাথ চট্টোপাধ্যায়কে পরাজিত করলেও সেই আসনটা তিনি ধরে রাখতে পারেননি। পরবর্তী নির্বাচনে প্রায় 1 লক্ষেরও বেশি মার্জিনে সোমনাথ চট্টোপাধ্যায়ের কাছে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরাজয়ের পর 1991 সালের লোকসভা নির্বাচনে আর যাদবপুর কেন্দ্র থেকে না দাঁড়িয়ে দক্ষিণ কলকাতা থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই থেকেই দক্ষিণ কলকাতা কেন্দ্রের অপরাজেয় মুখ হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়। 1991 থেকে 2011 একটানা 20 বছর ওই কেন্দ্রেই বাম প্রার্থীদের পরাজিত করেছিলেন তিনি। তারই মধ্যে কংগ্রেসের অন্যান্য মুখেদের সরিয়ে বাংলার রাজনীতিতে ধীরে ধীরে ফোকাসে আসতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেত্রী থাকাকালীন সময়ে তিনি 1993 সালে প্রতিবন্ধী ধর্মিতা কিশোরীকে নিয়ে রাইটার্স অভিযান করেন। তার কোনো অভিযোগ না শুনেই সেই সময়কার বাম সরকার তাদের দুজনকে রাইটার্স থেকে সরিয়ে দেয়। তবে এই ঘটনায় তিনি দমে যাননি, বরং মিডিয়ার সামনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিসেবে না জিতে তিনি আর রাইটার্সে আসবেন না। রাইটার্স বিল্ডিং এর ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনের অন্যতম একটা মাইলস্টোন হলেও বাংলার রাজনীতিতে তিনি প্রথম জনপ্রিয় হন 16ই আগস্ট 1990 সালে কলকাতার হাজরা মোড়ের কাছে বাস ভাড়া বৃদ্ধি নিয়ে আন্দোলনের মাধ্যমে। যুব কংগ্রেসের সেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করেছিল এবং পুলিশের আক্রমণে মাথা ফেটে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এখান থেকেই বাংলার মানুষের কাছে তার একটা লড়াকু ইমেজ তৈরি হয়ে যায়। এরপর আসে সেই 21শে জুলাই 1993। সেদিন ভোট দেওয়ার জন্য ভোটার পরিচয়পত্র বাধ্যতামূলক করার দাবিতে মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলের উপর গুলি চালায় পুলিশ, বহু কংগ্রেস কর্মী মারা যান। সেই থেকে এই 21শে জুলাই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই মাঝে 1997 সালের শেষের দিক থেকে কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে মতবিরোধ হতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ ছিল পশ্চিমবঙ্গে বামেদের বিরোধিতা করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটার কোনোটাই করছে না কংগ্রেস। আর সেই বিরোধিতা থেকেই তিনি বেরিয়ে আসেন কংগ্রেস দল থেকে। 1997 সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের হাইকমান্ড তাকে বহিষ্কার করে দল থেকে। আর ঠিক তার কয়েক মাসের মধ্যেই 1998 সালের গোড়ার দিকে আত্মপ্রকাশ করে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বহু পুরনো কংগ্রেস কর্মীরাও তৃণমূলে যোগদান করেন এবং পশ্চিমবঙ্গের ইতিহাসে শুরু হয় একটা নতুন অধ্যায়। তবে নতুন দল গঠন করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রয়োজন ছিল একটা স্ট্রং ফাউন্ডেশনের। 1998 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই ফাউন্ডেশনটাই দেয় বিজেপি। প্রথমবার লোকসভা নির্বাচনে লড়েই 7টা আসন পায় তৃণমূল কংগ্রেস। আর সেখান থেকেই কার্যত স্পষ্ট হয়ে যায় তৃণমূল কংগ্রেসই হতে চলেছে বামেদের প্রধান প্রতিপক্ষ। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সম্পর্ক কখনোই খুব সুখকর ছিল না। 1998 সালে এনডিএ সরকারের অংশ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হয়েছিলেন রেলমন্ত্রীও। তবে 2001 সালে তেহেলকা এক্সপোজের পর সেই সরকার থেকে বেরিয়ে আসেন তিনি। 2004 সালে আবারও কংগ্রেসকে সমর্থন করেন মমতা বন্দ্যোপাধ্যায়, হন কয়লা এবং খনি মন্ত্রী। তারই মাঝে 2006 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয় বাংলায়। অনেকে ভেবেছিলেন এবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হার মানতেই হবে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারকে নতুন করে বাঁচিয়ে তোলেন সেই বুদ্ধবাবুই। রাজনীতির শিরোনামে উঠে আসে সিঙ্গুর ও নন্দীগ্রাম। 2006 সালে সিঙ্গুরে টাটা মোটরসের ছোট গাড়ি কারখানার জন্য
কৃষি জমি অধিগ্রহণ শুরু করে বামফ্রন্ট সরকার। আর এই জমি অধিগ্রহণের তীব্র বিরোধিতা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, বহু ফসলি জমি জোর করে খুব কম দামে নিয়ে নিচ্ছে বাম সরকার। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে গিয়ে কৃষকদের সঙ্গে বৈঠক করে বুঝতে পারেন অনেক কৃষক ক্ষতিপূরণ নিতে চাইছেন না, বরং তারা জমি চাইছেন। সেই থেকেই শুরু হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের জমি ফেরতের দাবিতে গণ আন্দোলন। তারই মাঝে সিঙ্গুর আন্দোলনের অন্যতম কর্মী তাপসী মালিককে ধর্ষণ ও তাকে পুড়িয়ে মারার ঘটনা বামেদের ইমেজ আরও খারাপ করে দেয়। সিবিআই তদন্তের দোষ স্বীকার করেন বাম নেতা দেবু মালিক। এই দুই ঘটনার প্রতিবাদে 2006 সালের ডিসেম্বর মাসে ধর্মতলায় টানা 26 দিন অনশন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই অনশন জাতীয় স্তরে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এবং চাপ বাড়তে শুরু করে বাম সরকারের ওপর। অবশেষে প্রবল আন্দোলনের জেরে 2008 সালে সিঙ্গুর থেকে নিজেদের প্রকল্প সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় টাটা মোটরস। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের টার্গেট হয়ে ওঠে নন্দীগ্রাম। এটাও তার রাজনৈতিক জীবনের একটা বড় মাইলস্টোন। 2007 সালের শুরুর দিকে নন্দীগ্রামে একটা কেমিক্যাল হাব তৈরি করার সিদ্ধান্ত নেয় তৎকালীন বাম সরকার। এই শিল্প প্রকল্পের জন্য যে জমি চিহ্নিত করা হয়েছিল সেটা নিয়ে স্থানীয় গ্রামবাসীর মধ্যে প্রথম থেকেই একটা ক্ষোভ ছিলই। তার কারণ এই প্রকল্পের জন্য নেওয়া হয়েছিল 10,000 একর জমি, যার মধ্যে অধিকাংশই ছিল কৃষি জমি। নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি এই জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং পরবর্তীতে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে ঢোকার সমস্ত রাস্তা কেটে দিয়ে এবং কালভার্ট ভেঙে দিয়ে এই জায়গাটাকে সম্পূর্ণভাবে একটা মুক্তাঞ্চল করে দেওয়া হয়। সরকার বুঝতে পারে ধীরে ধীরে এই আন্দোলন তাদেরকে দুর্বল করে দিচ্ছে। অবশেষে 2007 সালের মার্চ মাসের শুরুর দিকে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারিভাবে এই প্রকল্প বাতিল করতে বাধ্য হন। 2007 সালের 14 মার্চ পুলিশ ওই এলাকায় প্রবেশ করার চেষ্টা করে। গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষ হয় এবং পুলিশের গুলিতে সেদিন মৃত্যু হয় 14 জন সাধারণ গ্রামবাসীর। এটা যদিও বা সরকারি তথ্য, তৃণমূল কংগ্রেস দাবি করে এই সংখ্যাটা আরও বেশি। তবে এই গুলি চালানোর নির্দেশ কারা দিয়েছিল এটা নিয়ে এখনো একটা সন্দেহ রয়েই গিয়েছে, যে সন্দেহকে নতুন করে উস্কে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। 2007 সালের এপ্রিল মাসে জেলা প্রশাসন ঘোষণা করে এই গুলি চালানো অসাংবিধানিক এবং সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। সিবিআই তদন্তে ক্লিন চিট পান বুদ্ধবাবু, কিন্তু ততদিনে তার সরকারের বিরুদ্ধে মানুষের মনে একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে। তারই মধ্যে 2008 সালে শালবনী স্টিল প্ল্যান্টের উদ্বোধন করে ফেরার পথে বুদ্ধদেব ভট্টাচার্য, সজ্জন জিন্দল এবং রামবিলাস পাসওয়ানের কনভয়ের সামনে লাইন ব্লাস্ট করে বিক্ষুব্ধ জনতা। এই লাইন ঠিক কে ব্লাস্ট করলো তা খুঁজে বের করার জন্য সরকার পুলিশকে কাজে লাগায়। জানা যায় এই লাইন ব্লাস্ট ঘটনায় মূল মাথা ছিল শশধর মাহাতো। শালবনী থেকে কিছুটা দূরেই অবস্থিত লালগড় গ্রামে শুরু হয় পুলিশি অভিযান। প্রতিবাদ করলেই জোটে মাওবাদী তকমা। গোটা গ্রাম জুড়ে পুলিশি অত্যাচারের বিরুদ্ধে তৈরি হয় একটা জনসাধারণের কমিটি, যার মাথা ছিল ছত্রধর মাহাতো। অন্যদিকে 2003-4 সাল থেকেই বাংলায় জাল ছড়াতে শুরু করে একাধিক চিটফান্ড কোম্পানি। রোজ ভ্যালি থেকে শুরু করে সারদা গ্রুপ সাধারণ মানুষের টাকা নিয়ে ধীরে ধীরে ফুলে ফেঁপে উঠতে শুরু করে। পরবর্তীতে টিভি চ্যানেল, মিডিয়া নেটওয়ার্ক, সিনেমায় বিনিয়োগ সবকিছুই চলতো এই টাকা দিয়েই। এইসব চিট ফান্ডের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়ে আত্মহত্যার পথ বেছে নেন বহু মানুষ। পাশাপাশি রিজওয়ানুর রহমান মামলা, পোস্তা ব্রিজের ঘটনা, বাংলায় মাওবাদী দৌরাত্ম্য বৃদ্ধি, জ্ঞানেশ্বরী ট্রেন মামলা এবং আয়লা ঝড়ের সময় বামেদের ভূমিকায় পশ্চিমবঙ্গের মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যের ওপর থেকে আস্থা হারাতে শুরু করে। আর এই সব ঘটনার উপর ভর করেই 2011 সালে পতন হয় বাম জামানার। কংগ্রেসের সঙ্গে জোট করে রাজ্যে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হন তৎকালীন রেলমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 সালের পর থেকে টানা 15 বছর বাংলা শাসনভার নিজের দখলে রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের রাজনীতির মুখ্য দুটো বিষয়ের মধ্যে একটা হলো ব্যক্তি নির্ভরতা আর অন্যটা প্রকল্প ভিত্তিক। দীর্ঘ 15 বছর মুখ্যমন্ত্রী হিসেবে থাকাকালীন নানান প্রকল্পের উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার রাজনৈতিক ক্যারিয়ারের সবথেকে সফল দুটো প্রকল্প ছিল 2013 সালের কন্যাশ্রী প্রকল্প এবং 2021 সালের লক্ষ্মীর ভান্ডার স্কিম। 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই স্পষ্ট হয়ে যায়
তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। তাই তাকে যদি খুশি করা যায় তাহলেই জেলার দায়িত্ব পাবেন ওই নেতা। ব্যাস, তারপর থেকে শুরু হয়ে যায় স্থানীয় স্তরের তৃণমূল নেতাদের ক্ষমতা দখলের লড়াই। তাদের নানান মন্তব্য, সাধারণ মানুষের ওপর অত্যাচার, টাকা পয়সার অনিয়ম বারংবার দলকে বিব্রত করেছে। কিন্তু তারা যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করে চলতেন, তাই তাদের 7 খুন মাফ হয়ে যেত। তবে তারই মধ্যে শুরুর দিকে 2012 সালের পার্ক স্ট্রিট এবং 2013 সালের কামদুনি ধর্ষণ কাণ্ডে মমতা সরকারের বিরুদ্ধে গর্জে ওঠেন সাধারণ মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন জনরোষ সামলাতে হবে, আর তারপর থেকে শুরু হয় মমতার প্রকল্প রাজনীতি। 2013 সালের 1 অক্টোবর সারা বাংলা জুড়ে নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে শুরু হয় কন্যাশ্রী প্রকল্প। এই প্রকল্পে ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি পড়াশোনা করা ছাত্রীদের প্রথমে দেওয়া হতো 500 টাকা করে, পরে বছরে সেটা 1000 টাকা করে করে দেওয়া হয়। উচ্চ শিক্ষার জন্য বছরে 25,000 টাকা দেওয়ার ঘোষণা করে সরকার। ফলে মেয়েদের মধ্যে স্কুল ড্রপ আউটের সংখ্যা কমে যায়, সংখ্যালঘু মহিলাদের একটা সার্বিক উন্নয়ন হয়। তারপর সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাইকেল প্রদান, খাদ্য সাথী প্রকল্পে রেশনের চাল, মহিলাদের নামে বাড়ি তৈরির ঋণ, সবকিছুই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য যেরকম মতুয়াদের সঙ্গে তিনি বেশ ঘনিষ্ঠতা রাখতেন, তেমনি দার্জিলিংয়েও তিনি নিজের প্রভাব বাড়িয়েছিলেন বিমল গুরুংয়ের মাধ্যমে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বড় টার্গেট সবসময় ছিল মুসলিম ভোট। 2005 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের মুসলিমদের সামাজিক অবস্থা এবং অর্থনীতির পরিস্থিতি বিচার করার জন্য একটা কমিটি গঠন করেন। এই কমিটির মাথায় ছিলেন রাজিন্দর সাচার। 2006 সালে প্রকাশিত হয় এই সাচার রিপোর্ট দেখিয়ে দেয় ভারতে, বিশেষ করে বাংলায় মুসলিমদের শিক্ষার হার এবং অর্থনৈতিক পরিস্থিতি খুবই শোচনীয়। বাংলার মুসলিম ভোট কিন্তু চিরকালই যেত বামেদের দিকে। কিন্তু 2011 সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন হিন্দু ভোট তো তার পক্ষেই আছে, এবার টার্গেট মুসলিম ভোট। ঈদের দিন নামাজ পড়া, ইমাম ভাতা চালু করা, বিভিন্ন অনুষ্ঠানে হিন্দু নেতাদের মুসলিমদের ধর্মীয় পোশাক পরানো, মুসলিমদের জন্য নানান প্রকল্প ঘোষণা, রাজনৈতিক ফায়দা তোলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার মুসলিমদের এই আর্থসামাজিক পরিস্থিতিকে কাজে লাগিয়েছেন। তবে প্রাথমিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটের সুবিধা পেলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুসলিম ভোটের রাজনীতিটাই বাংলার রাজনীতিতে পোলারাইজেশনের পলিটিক্সের সূচনা ঘটায়। আর সেই সুযোগেই বাংলায় নিজেদের ভিত পাকা করতে শুরু করে ভারতীয় জনতা পার্টি। 2014 সালে কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আসার পর বিজেপি সারা ভারতে একটা স্ট্রেট ফরওয়ার্ড প্রচারের ধারা তৈরি করে। বিজেপির প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুসলিম ভোটের ফায়দা তোলা হয়ে যায় মুসলিম তোষণ, আর ভারতীয় জনতা পার্টি হয়ে ওঠে হিন্দুত্বের রক্ষক। অর্থাৎ যে পরিকল্পনা এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন সেটাই তার কাছে ব্যাকফায়ার করে যায়, আর সেটারই ফল তৃণমূল হাতে নাতে পায় 2019 সালের লোকসভা নির্বাচনে। বাংলায় ব্যবসা বিনিয়োগ এমনিতেই খুব কম, শিল্পাঞ্চলগুলো মৃতপ্রায়, হিন্দ মোটরের জমি এখনো প্রশাসনের হাতে আসেইনি, দমদম গোরা বাজার এবং এয়ারপোর্ট 1 নম্বরের মাঝামাঝি থাকা যেসব ফ্যাক্টরি আজও বন্ধ, চাকরিতে দুর্নীতি, পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার, দেউচা পাচামিতে সমস্যা, কয়লা দুর্নীতি, গরু পাচার কাণ্ড, রেশন দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি, এই সব কিছুর মধ্যেই এসে হাজির হয় 2021 সালের বিধানসভা নির্বাচন। নির্বাচনী প্রচারে গিয়ে পা ভাঙেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ভাঙা পা নিয়ে শুরু হয় প্রচার। জনপ্রিয় হয় একটা স্লোগান, খেলা হবে। ততদিনে শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির একটা বড় মাপের মুখ হয়ে উঠেছেন। ঠিক সেই সময়ই ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন নতুন একটা স্কিমের কথা, যার নাম লক্ষ্মীর ভাণ্ডার। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তৃণমূল ভোটে জিতলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তিনি বাংলার মহিলাদের মাসিক একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ভাতা হিসেবে দেবেন। ব্যাস, একটা ঘোষণায় বদলে দিল নির্বাচনের অভিমুখ। বিজেপি এবং সিপিআইএমকে হারিয়ে তৃতীয়বারের মতো ল্যান্ডস্লাইড জয় পেল তৃণমূল। আর বাংলার মহিলাদের ধন্যবাদ জানিয়ে ওই বছরই অগাস্ট মাস থেকে শুরু হলো লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি রক্ষার কাজ। সে সময় এই ভাতার রাজনীতির সামনে দাঁড়াতে পারল না শুভেন্দু অধিকারীরা। মনোবলে ধাক্কা খেয়ে 2024 সালের লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়ল বিজেপি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় টার্মের সব থেকে বড় ব্ল্যাক স্পট যদি কিছু থেকে থাকে তাহলে সেটা হলো 2024 সালের অগাস্ট মাসের আরজিকর ধর্ষণ ও খুনের ঘটনা। এই ঘটনার জেরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ভয় ধরিয়ে দেয় তৃণমূল সরকারের মনে।
মেয়েদের রাত দখল থেকে দিকে দিকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। অনেক বিশেষজ্ঞদের মতে আরজি কর কাণ্ডই নাকি ভিত নাড়িয়ে দিয়েছিল তৃণমূল সরকারের। ওই ঘটনায় সন্দীপ ঘোষ এবং সঞ্জয় রায়ের পাশাপাশি বাংলার রাজনীতিতে বেশ কিছুটা কোণঠাসা হয় তৃণমূলও। সঙ্গেই তৃণমূল স্তরে একের পর এক দুর্নীতি। আর এর মধ্যেই উঠে আসে সব থেকে বড় দুর্নীতির ঘটনা, 26,000 চাকরি বাতিল। এই সব কিছুর যৌথ প্রভাবেই বাংলার মানুষ ক্রমশ অতিষ্ঠ হয়ে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। আর তারপর 2026 বিধানসভা নির্বাচনে ঠিক কি হলো সে কথা তো সকলেরই জানা। গত 9 মে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। বাংলার রাজনীতিতে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্থান সত্যিই ভীষণ চমকপ্রদ। 1995 সালে জাতীয় কংগ্রেসের কাউন্সিলর হিসেবে কাঁথি পৌরসভায় নির্বাচিত হয়েছিলেন শুভেন্দু বাবু। এরপর 1998 সালে তিনি কংগ্রেস ছেড়ে যোগদান করেন তৃণমূল কংগ্রেসে। সেই 1998 সাল থেকে 2020 সাল অবধি তৃণমূল কংগ্রেসেই ছিলেন শুভেন্দু অধিকারী। 2006 সালে কাঁথি দক্ষিণ কেন্দ্র থেকে জিতে বিধানসভায় পা রাখেন তিনি। এরপর আসে 2007 সাল। নন্দীগ্রামের ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়কে যোগ্য সঙ্গ দিয়ে বামফ্রন্ট সরকারের ভিত নড়িয়ে দেন শুভেন্দু অধিকারী। তৃণমূল হোক বা বিজেপি, একটা কথা সবাই আজও এক বাক্যে স্বীকার করবে যে পশ্চিমবঙ্গের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থানের নেপথ্যে যদি কেউ অগ্রণী ভূমিকা পালন করে থাকে তবে সেটা এক বাক্যে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী, মুকুল রায়দের মতো মাথারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল বলেই তিনি 34 বছরের বাম দুর্গ ভাঙতে পেরেছিলেন। যাই হোক, এরপর 2009 সালে তমলুক নির্বাচনী এলাকা থেকে সেখানকার ত্রাস সিপিআইএম এর লক্ষণ শেঠকে 1,73,000 ভোটে হারিয়ে শুভেন্দু অধিকারী হয়ে ওঠেন জায়ান্ট কিলার। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন বিভাগের মন্ত্রিত্ব সামলেছিলেন শুভেন্দু বাবু। কখনো তিনি ছিলেন পরিবহন মন্ত্রী, কখনো আবার সেচ ও জলসম্পদ মন্ত্রী। কিন্তু 2016 সালে বিধানসভা নির্বাচনের কিছুদিন পর থেকেই দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে শুভেন্দু অধিকারীর। আর রাজনৈতিক বিশ্লেষকরা এর কারণ হিসেবে চিহ্নিত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই। বিশেষজ্ঞদের মতে দলের মধ্যে পরিবারতন্ত্র মেনে নিতে পারেননি শুভেন্দু বাবু। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের পরবর্তী জেনারেশনের মুখ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্লা ভারী ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে। ক্রমশই এই দ্বন্দ্ব চরমে পৌঁছয়। 2020 সালের 27 নভেম্বর পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শুভেন্দু অধিকারী। ওই বছরই 17 ডিসেম্বর তারিখে তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। আর তারপরেই ঘটে সেই চমকপ্রদ ঘটনা। 2020 সালের 19 ডিসেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। সেই দিন থেকে শুভেন্দুবাবুর একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায়, আর সেটা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করা এবং ওকে এটাও বোঝানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আদৌ যোগ্য উত্তরসূরি নয়। এইবার 2026 সালে বিধানসভা নির্বাচনে নিজেই সেই লক্ষ্যটাকে পূরণ করেন শুভেন্দুবাবু। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে ওঁর এলাকাতেই ঢুকে 15,000-এরও বেশি ভোটে হারিয়ে নিজের জায়ান্ট কিলার তকমাটাও অক্ষুণ্ণ রাখলেন শুভেন্দু অধিকারী। আসলে গত কয়েক বছরে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে জনমনে যে অসন্তোষ তৈরি হয়েছিল তারই প্রতিবাদ ফুটে উঠেছে এইবারের নির্বাচনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে সরাসরি দুর্নীতির অভিযোগ বা চার্জশিট না থাকলেও তার দলের একাধিক প্রভাবশালী নেতা এবং মন্ত্রী বিভিন্ন দুর্নীতির মামলায় জড়িয়ে পড়েছিলেন। ইডি এবং সিবিআই এর তদন্তে বহু নেতা গ্রেপ্তার হয়েছিল এবং একাধিক চার্জশিটও দাখিল হয়েছিল। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে খাদ্য এবং রেশন সংক্রান্ত দুর্নীতি, বিভিন্ন ইস্যুতে তৃণমূলের ভাবমূর্তি বারবার প্রশ্নের মুখে পড়েছিল। বিরোধীদের অভিযোগ, দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ক্ষেত্রেই সেই নেতাদের প্রকাশ্যে সমর্থন করতেন। পাশাপাশি যারাই তাদের বিরুদ্ধে অভিযোগ তুলতে গেছেন তাদেরকেই দল থেকে বহিষ্কার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থনৈতিক ক্ষেত্রেও তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ কম ওঠেনি। প্রাক্তন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিংবা অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র যতই উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরুন না কেন, বাস্তবটা এটাই যে গত 15 বছরে পশ্চিমবঙ্গে বড় কোনো শিল্প ও বিনিয়োগ প্রত্যাশিতভাবে আসেনি, বরং অনেক শিল্পপতি কিংবা বিনিয়োগকারী অন্য রাজ্যে, বিশেষত গুজরাট কিংবা উত্তরপ্রদেশের দিকে ঝুঁকেছেন। সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতি নিয়ে ক্ষোভ, বেকারত্ব এবং অর্থনৈতিক স্থবিরতার অনুভূতি,
এই সব কিছু মিলিয়ে সরকারের প্রতি মানুষের আস্থায় ধাক্কা লেগেছিল। ফলে দীর্ঘদিনের ক্ষোভ, পরিবর্তনের আকাঙ্ক্ষা এবং নতুন সমীকরণ মিলিয়েই বহু মানুষ শেষ পর্যন্ত বিজেপির ওপর ভরসা রেখেছেন। তবে শুধুমাত্র সরকার বিরোধী মনোভাব নয়, কিন্তু বিজেপির দেওয়া একাধিক নির্বাচনী প্রতিশ্রুতিও ভোটারদের একাংশকে প্রভাবিত করেছে। বিশেষ করে কর্মসংস্থান, মহিলাদের আর্থিক সহায়তা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ও প্রশাসনিক স্বচ্ছতার মতো বিষয়গুলোকে সামনে রেখেই নিজেদের বিকল্প শক্তি হিসেবে তুলে ধরেছিল ভারতীয় জনতা পার্টি। বিজেপি নির্বাচনী প্রতিশ্রুতির মূল লক্ষ্য ছিল মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করা, যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নতি এবং প্রশাসনে স্বচ্ছতা আনা, মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা, সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত, চাকরিতে সংরক্ষণ এবং নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পাশাপাশি বেকারদের আর্থিক সহায়তা, সহজ শর্তে ঋণ এবং সরকারি চাকরিতে স্বচ্ছ নিয়োগের আশ্বাসও দেওয়া হয়েছিল। এরই সঙ্গে স্বাস্থ্য খাতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করে বিনামূল্যে চিকিৎসার সুবিধা, নতুন হাসপাতাল নির্মাণ এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছ শিক্ষক নিয়োগ, উন্নত সরকারি স্কুল এবং মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ বৃত্তির কথাও বলা হয়েছিল বিজেপির প্রচারে। এছাড়াও কৃষক, মৎস্যজীবী, সরকারি কর্মচারী, প্রবীণ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য একাধিক সুবিধার প্রতিশ্রুতি। তার পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, শিল্পায়ন, সীমান্ত নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা জোরদার করার বিষয়েও জোর দিয়েছিল বিজেপি। তবে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে মানুষের সমর্থন অর্জন করা আর সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবে পূরণ করা, এই দুইয়ের মধ্যে পার্থক্য কিন্তু অনেক। আর তাই এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা হয়তো ঠিক হবে না, কারণ নির্বাচনী প্রতিশ্রুতি আর বাস্তব প্রশাসন, এই দুটোর মধ্যে ব্যবধান অনেক সময় বড় হয়ে দাঁড়ায়। বাংলার নতুন বিজেপি সরকার আদৌ কতটা সফল হবে, তারা নিজেদের দেওয়া প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত করতে পারবে, অর্থনৈতিক উন্নয়নের গতি সত্যিই বাড়বে নাকি নতুন কোনো চ্যালেঞ্জ তৈরি হবে, সেই উত্তর সময়ই দেবে। তাই আপাতত এটুকুই বলা যায়, পরিবর্তনের আশায় বাংলার মানুষ যে বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন, তার ফলাফলই আগামী দিনের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে বাংলার মানুষ কিন্তু বড়ই অভিমানী। তারা একজোট হলে 34 বছরের সরকারকেও ফেলে দিতে পারে, আবার প্রতিশ্রুতি পূরণ না হলে 15 বছরের সরকারকেও উল্টে দিতে পারে। তাই আগামী 5টা বছর ভারতীয় জনতা পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এটাই দেখার, তারা কিভাবে বাংলার মানুষের মন জয় করে। বাংলার নতুন সরকারকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।